ইগলি, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমি এখন একা একা এই বাড়িতে কি করে থাকবো? ইগল দাদা, শান্ত হও। একদিন আমাদের সবাইকে এভাবে ওপরে চলে যেতে হবে। এখন যত তাড়াতাড়ি সম্ভব ইগলি দিদি সৎকার করাই, তাই ভালো হবে। ইগলি বলেছে সে মারা গেলে যেন তাকে সমাধি দেয়া হয়, তাই বলি টোনাকে আমার বাড়িতে ডেকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে দাদা, যাচ্ছি। টোনা, আজ তোকে আবার একটা সৎকারের কাজ করতে হবে, মানে সমাধি দিতে হবে। কিন্তু দাদা, আজ আবার কে মারা গেল? ইগল দাদার বউ ইগলি দিদি কারেন্টের শক খেয়ে মারা গেছে। আহারে, দিদিটা কতই না ভালো ছিল। যাও টোনা, দিদিকে তাড়াতাড়ি সমাধি দিয়ে এসো। এরপর টোনা তোতার সাথে ইগলের বাড়িতে যায় আর সবাই মিলে ইগলিকে নিয়ে জঙ্গলে চলে যায়। টোনা, এখানেই সমাধি দিয়ে দে, আর শরীরে যা কিছু আছে তার কোনো কিছু খোলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে দাদা। চল তোতা, বাড়িতে চলে যাই, এখানে থাকলে যে খুব খারাপ লাগবে। এত সুন্দর সোনার দুল সহ নাকি সমাধি দেব? এখানে তো কেউ নেই, আমি বরং দুলগুলো খুলে নেই। এই দুলগুলো টুনিকে দিলে টুনি খুব খুশি হবে। এসব বলে টোনা দুলগুলো খুলে নিয়ে ইগলিকে সমাধি দিয়ে দেয় আর সে তাড়াতাড়ি সেখান থেকে বাড়িতে চলে আসে। টুনি, দেখো তোমার জন্য কত সুন্দর সোনার দুল নিয়ে এসেছি। এই দুলগুলো পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে। তা তো বুঝলাম টোনা, কিন্তু তুমি সোনার দুল কেনার টাকা কোথায় পেলে? না মানে, দুলগুলো পথে কুড়িয়ে পেয়েছি টুনি, তাই তোমার জন্য নিয়ে এলাম। এখন কথা না বলে দুলগুলো পরো দেখি। এখন তো নদীতে গোসল করতে যাচ্ছি, তাই গোসল করে এসে পরবো, নয়তো যে নদীর পানিতে দুলগুলো হারিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে টুনি, তাহলে তুমি নদী থেকে এসেই পড়ো। আমি দুলগুলো ঘরে যত্ন করে রেখে দিচ্ছি, কেমন? আমার কানের দুল চুরি করে নিয়ে গেছিস টোনা, আমি তোকে ছাড়বো না, ছাড়বো না। এসব বলে ইগলির আত্মা টোনার বাড়িতে চলে আসে আর টোনার বাড়ির উঠোনে থাকা একটি আপেল গাছকে উপড়ে ফেলে দেয়। হে কি সর্বনাশ হলো! কোনো ঝড় বৃষ্টি বাতাস ছাড়াই আপেল গাছটা এভাবে উপড়ে পড়লো কেন? এই গাছের আপেল বিক্রি করে যে আমাদের সংসার চলে, এখন তাহলে কি করে সংসার চলবে? টোনা, তুমি কাঁদছো কেন? হে কি, আমাদের আপেল গাছটা কিভাবে পড়ে গেল? জানি না টুনি, হঠাৎ কেন যে গাছটা উপড়ে পড়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় গাছটার অনেক বয়স হয়ে গেছে, তাই হয়তো দুর্বল হয়ে পড়ে গেছে। যাই হোক, সবই তো সৃষ্টিকর্তার ইচ্ছে, বলো? টোনা, এখন গাছটা কেটে কাঠগুলো বিক্রি করতে হবে। হ্যাঁ টুনি, তুমি একদম ঠিক বলেছো, আর কাল থেকে কাজের খোঁজে বেরিয়ে পড়তে হবে। এরপর টোনা কোড়ল দিয়ে গাছটা কাটতে থাকে আর এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে আর ইগলির আত্মা আবারও টোনার বাড়িতে চলে আসে। আমার সোনার দুল চুরি করে এনে তোরা শান্তিতে ঘুমাচ্ছিস? দাঁড়া, তোদের শান্তির ঘুম আমি ছাড়াচ্ছি। এ কথা বলে ইগলির আত্মা টোনাদের ঘরের চালের ওপর পাথর দিয়ে ঢিল ছুটতে থাকে আর পাথরের শব্দে টোনা ও টুনির ঘুম ভেঙে যায়। টোনা, আমাদের ঘরের পাশে তো কোনো ফলের গাছ নেই, তাহলে চালের উপর এভাবে কি পড়ছে? আমিও তো সেটাই ভাবছি টুনি, চলো তো বাইরে গিয়ে দেখি। কই টুনি, আশেপাশে তো কিছুই দেখতে পাচ্ছি না, তাহলে এত শব্দ করে ঘরের চালের উপর থেকে কি পড়লো? টোনা, আমার মনে হয় আমরা দুজন এসব স্বপ্ন দেখেছি। চলো তো চলো, ঘরে গিয়ে আবার ঘুমিয়ে পড়ি। হ্যাঁ টুনি, তাই চলো। এরপর টোনা টুনি আবারও ঘুমিয়ে পড়ে আর এভাবেই সেই রাত কেটে যায়। পরদিন সকাল হতেই টোনা কিছু কাঠ নিয়ে বাজারের দিকে যেতে থাকে
আর হঠাৎই একটি দমকা হাওয়া এসে টোনাকে উড়ে নিয়ে নদীর দিকে যেতে থাকে। কি আমি নদীর দিকে যাচ্ছি কেন? কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও! বাতাস আমাকে উড়ে নিয়ে যাচ্ছে, বাঁচাও! এ কি কাকুলি, টোনা এভাবে চিৎকার করতে করতে নদীর দিকে যাচ্ছে কেন? টোনার সাথে আবার এসব কি হচ্ছে? চলো কালু, টোনার পিছু পিছু নদীতে যাই। এরপর কালু কাকুলি টোনার পিছু পিছু নদীর পাড়ে চলে যায়। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও! আমি যে পানিতে ডুবে যাচ্ছি, বাঁচাও, বাঁচাও! টোনা, চিন্তা করিস না, আমরা তোকে এক্ষুনি মুক্ত করছি। এরপর কালু আর কাকুলি টোনাকে মুক্ত করে নদীর ওপরে নিয়ে আসে। এবারের মতো বেঁচে গেলি টোনা। এই কালু কাকুলির জন্য তোর কোনো ক্ষতি করতে পারলাম না, কিন্তু আর কখনো সুযোগ পেলে তোর ক্ষতি করেই ছাড়বো। কিরে টোনা, তুই এভাবে উড়ে উড়ে এখানে কেন আসলি? তোকে কি কোনো ভূত ধরেছে নাকি? জানি না কালু দাদা, কাল থেকে আমার সাথে এমন অদ্ভুত ঘটনা ঘটছে। তাহলে বসে না থেকে তান্ত্রিকের কাছে যাচ্ছিস না কেন? তাড়াতাড়ি তান্ত্রিকের কাছে গিয়ে সবটা খুলে বল, তাহলে তান্ত্রিক বাবা সবকিছু ঠিক করে দিবে। হ্যাঁ কাকুলি দিদি, তুমি একদম ঠিক বলেছো। আমি আজই তান্ত্রিকের কাছে যাব। একে টোনা, তোমার শরীর এমন ভেজা কেন? কাঠ বিক্রি করে নদী থেকে গোসল দিয়ে আসলে নাকি? না টুনি। এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। কাঠগুলো নদীতে পড়ে গেছে তো কি হয়েছে? তোমার তো আর কোনো ক্ষতি হয়নি। বেঁচে থাকলে ঠিক একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে। চলো এখন আমরা তান্ত্রিকের কাছে যাই। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, আমাকে সাহায্য করুন। আমি যে বড্ড বিপদের মধ্যে আছি, আমাকে সাহায্য করুন। কি বিপদের মধ্যে আছিস বল দেখি। তারপর টোনা তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তান্ত্রিককে খুলে বলে। চিন্তা করিস না বাছা, আমি ধ্যান করে সবটা দেখছি যে কোন ভূত তোদের সাথে এমন করছে। তান্ত্রিক বাবা, কি বুঝলেন? মূর্খ পাখি, তোরা মৃত পাখির শরীর থেকে সোনার দুল চুরি করে এনেছিস কেন? ওই মৃত পাখির আত্মা তোদের ক্ষতি করছে, আর সুযোগ পেলে অনেক বড় ধরনের ক্ষতি করে ফেলবে। টোনা, তান্ত্রিক বাবা এসব কি বলছে? তার মানে তুমি ওই সোনার দুলগুলো মৃত পাখির শরীর থেকে চুরি করে এনেছিলে? হ্যাঁ টুনি, আমি লোভে পড়ে ইগলি দিদির কান থেকে সোনার দুলগুলো চুরি করে এনেছিলাম। ভেবেছিলাম মাটির নিচে তো দুলগুলো পড়েই থাকবে, তাই তোমাকে দিলে তবু তুমি খুশি হয়ে পড়ে থাকবে। তুই ভুল ভেবেছিস। যার যেটা পছন্দের জিনিস সে মারা গেলেও সেটা ছাড়ে না। তাই বলি এখনো সময় আছে, তাড়াতাড়ি দুলগুলো যেখান থেকে এনেছিস সেখানেই রেখে আয়, আর ওই আত্মাকে ডেকে অবশ্যই ক্ষমা চাইবি। হ্যাঁ তান্ত্রিক বাবা, আমি এক্ষুনি দুলগুলো ফেরত দিয়ে আসবো। এরপর টোনা ও টুনি তাড়াতাড়ি বাড়িতে চলে যায় আর দুলগুলো নিয়ে জঙ্গলের ভেতরে চলে আসে। ইগলি দিদি, তোমার দুলগুলো ফিরিয়ে দিয়ে গেলাম, আর আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। সত্যি বলছি, আমি কখনো কোনো কিছু চুরি করব না। কথাটা যেন তোর ভালো করে মনে থাকে। ঈগল তোকে আমার শরীর থেকে কিছু খুলতে না বলেছিল, তবুও তুই খুলেছিস। তাই আমার খুব রাগ উঠেছিল। তুই যদি চুরি না করে ঈগলকে বলে দুলগুলো নিতি, তাহলে তোর কোনো আমি ক্ষতি করতাম না। এখন যখন ভুল বুঝতে পেরেছিস, তাই তোকে ক্ষমা করে দিলাম। এসব বলে ইগলির আত্মা অদৃশ্য হয়ে যায় আর টোনা ও টুনি তাড়াতাড়ি সেখান থেকে বাড়িতে চলে আসে। বাবা, ও বাবা, আমাদের বাগানের আপেল গাছটায় মাত্র দুটো আপেল ধরেছে, কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে আপেল দুটো সোনালী রঙের মতো দেখতে হয়েছে। এসো বাবা, এসো, দেখবে এসো।
ইকরির কথায় অবাক হয়ে ঈগল বাগানে চলে আসে। আরে একই কাণ্ড, আমার আপেল গাছে তো সোনার আপেল হয়েছে। জানিস রে মা, এই গাছটা আমি যার কাছ থেকে কিনেছিলাম সে আমাকে বলেছিল এই গাছে মাত্র 2টো করে আপেল ধরবে, আর এজন্য আমি খুব কম দাম দিয়ে এটা কিনেছিলাম। তাই নাকি বাবা? তাহলে তো এই গাছটা কিনে তুমি জিতে গেছ বাবা। ও বাবা, এই সোনার আপেল দুটো তুমি গাছ থেকে পেও না, কিন্তু আমি কালকে আমার বন্ধুদেরকে এনে সোনার আপেল গাছ দেখাবো। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে ইকরি তার বন্ধুদের সাথে নিয়ে বাগানে চলে আসে। আর বাগানে গিয়ে আপেল গাছের দিকে তাকাতেই সে অবাক হয়ে যায়। একই কাণ্ড, আর একটা আপেল কোথায় গেল? তবে কি কোনো চোর এসে একটা আপেল নিয়ে গেছে? এরপর ইকরি তার বাবাকে গিয়ে সব কথা খুলে বলে। আর ইকরির কথা শুনে ইগলও বাগানে আসে। কি সত্যি সত্যি আপেলটা তো গাছে নেই? ঠিক এটা কোনো চোরের কাজ। কিন্তু আঙ্কেল, চোর শুধু একটা আপেল নিল কেন? সে চাইলে তো 2টো আপেলই নিতে পারতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। তুই তো তোর মায়ের মতো বুদ্ধিমতী হয়েছিস রে মা। এখন আমি কি করি? আমার সোনার আপেলের হারিয়ে যাওয়ার রহস্য কিভাবে বের করব? বাবা, ও বাবা, চলো আমরা টুনি মাসির বাড়িতে যাই। টুনি মাসি নিশ্চয় আপেল চোরকে ধরতে পারবে। এরপর ইগল, ইকরি ও টুকি মিলে টুনির বাড়িতে চলে আসে আর টুনিকে আপেল হারিয়ে যাওয়ার কথা খুলে বলে। আমার মনে হয় এটা কোনো চোরের কাজ নয়, এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। তাই আজ রাতে আমি তোমার আপেল গাছ পাহারা দিব ইগল দাদা। এরপর ইগল ও ইকরি সেখান থেকে চলে আসে। আঙ্কেল, ও আঙ্কেল, এই দেখো আমি একটা সোনার আপেল এনেছি। এই আপেলটা নিয়ে আমাকে এক গাছ ভর্তি আপেল দাও না। কই দেখি দেখি, কোথায় তোর সোনার আপেল? আরে এ তো সত্যি সত্যি সোনার আপেল। আচ্ছা ঠিক আছে, বাগানের ভিতরে যা আর একটা আপেল গাছ থেকে সব আপেল পেড়ে নিয়ে যা। আর শোন, শুধুমাত্র একটা গাছ থেকে আপেল নিবি কিন্তু। এরপর পরিকন্যা কালোর আপেল বাগানের ভিতরে চলে যায় আর বাগান থেকে এক ঝুড়ি করে আপেল নিয়ে জঙ্গলের ভিতরে চলে আসে। আর ধীরে ধীরে সে গাছের সব আপেল নিয়ে জঙ্গলে চলে যায় আর সেই আপেল দিয়ে অনেক সুন্দর করে একটা আপেল ঘর বানায়। এই যা, একটা সোনার আপেল বিক্রি করে একটা আপেল ঘর বানালাম, কিন্তু আমার তো আরো একটা আপেল ঘর চাই। এখন আমি আরো আপেল কোথায় পাবো? ওই আঙ্কেল তো টাকা ছাড়া আপেল বিক্রি করে না, তাছাড়া দিনরাত সে তার বাগান পাহারা দেয়, এজন্য চুরি করতেও পারবো না। এখন আমি কি করব? পেয়েছি। এরপর দেখতে দেখতে রাত হয়ে আসে। আর পরিকন্যাও লুকিয়ে লুকিয়ে ঈগলের সোনার আপেল চুরি করার জন্য তার বাগানে যায়। আর যেই না সে আপেল গাছ থেকে আপেল ছিঁড়তে যায়, ঠিক তখনই টুনি ও ঈগল তাকে দেখতে পায়। এই টুনি, এটা তো একটা পরিকন্যা মনে হচ্ছে, কিন্তু ওকে আমরা ধরবো কিভাবে? আর ও তো আপেল নিয়ে পালিয়ে যাচ্ছে। এই টুনি, ধর ধর, আপেল চোরকে ধর। এরপর টনি ও ঈগল পরিকন্যার পেছন পেছন ছুটতে থাকে, কিন্তু বেশ কিছু দূর পথ যাওয়ার পরে তারা পরিকন্যাকে হারিয়ে ফেলে। অন্যদিকে পরিকন্যা আবারও সেই সোনার আপেল বিক্রি করে আরো একটা আপেল গাছ কিনে নেয় আর সেই আপেল দিয়ে আরো একটা আপেল ঘর বানায়। ইরিং বিরিং তিরিং ছা, ডাইনি পড়ে এসে যা, পাতা পালন করছি আমি, ফিরিয়ে দাও আমার জাদুর কাঠি। আরে বাহ, তুই তো দেখি খুব কাজের মেয়ে। 2 দিনের মধ্যেই 2 আপেল ঘর বানিয়ে ফেলেছিস। হ্যাঁ ডাইনি পড়ি, আমি তোমার কথা পালন করেছি।
এখন তুমি আমাকে আমার জাদুর কাঠি ফিরিয়ে দাও। জাদুর কাঠি যে আমি তোকে এত সহজে দেব না রে মেয়ে। তোকে যে আমার আরো একটা কাজ করে দিতে হবে। শোন, আমার খাসির মাংস খেতে খুব ভালো লাগে। যা আমার জন্য গরম গরম খাসির মাংস বানিয়ে নিয়ে আয়, তবে আমি তোকে এটা ফেরত দিব। এই কথা বলে ডাইনি পরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর পরীকন্যা কাঁদতে শুরু করে। ঠিক তখনই টুনি ও ঈগল পরীকন্যাকে দেখতে পায় আর তার কাছে চলে আসে। এই পরিকন্যা, এই তোর সাহস তো কম না, তুই আমার বাগানে সোনার আপেল চুরি করিস? এ কি পরীকন্যা, এই 2 আপেল ঘর তুমি কিভাবে বানিয়েছো বলো তো? কিভাবে আবার চুরি করেছে? চুরি? তোমার কাছ থেকে আপেলগুলো চুরি করে এই আপেলগুলো আমি এনেছি আর 2টা আপেল ঘর বানিয়েছি, কিন্তু তবুও ডাইনি পরী আমার জাদুর কাঠি ফেরত দিল না। এসব তুমি কি বলছো? আমাদেরকে সবটা খুলে বলো দেখি। পরীকন্যা টুনিদেরকে ডাইনি পরী সমস্ত কথা খুলে বলে। আমি আমার জাদুর কাঠি ফেরত পাওয়ার জন্য তোমার গাছের ফল চুরি করেছি। কি আর করব, জাদুর কাঠি ছাড়া যে আমি আমার রাজ্যে ফেরত যেতে পারবো না। তোমরা আমাকে মাফ করে দাও। ওই ডাইনি তোমার সাথে প্রতারণা করছে। শোনো পরীকন্যা, তুমি আর ওর ফাঁদে পা দিও না, আর আমরা ওকে প্রতারণা করার শাস্তি দিব। কিন্তু কিভাবে টুনি মাসি? ওই ডাইনি পরীর যে অনেক ক্ষমতা, তার এত শক্তির সাথে আমরা পারবো না টুনি মাসি। না পরীকন্যা, আমাদের হয়তো কোনো শক্তি নেই, কিন্তু আমাদের বুদ্ধি আছে, আর আমরা আমাদের বুদ্ধির জোরে ওই ডাইনিকে জব্দ করব। এরপর টুনি এগুলো পরীকন্যা মিলে বুদ্ধি করে, আর তাদের মধ্যে কেউ কাঠ কুড়িয়ে আনে, আবার কেউ খাসির মাংস আনে, আর টুনি তার মনের মতো করে খাসির মাংস রান্না করে। এই নাও পরীকন্যা, এটা তুমি ডাইনিকে খাওয়াবে, তারপর দেখবে কি হয়। এরপর টুনি ও ঈগল একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে পরীকন্যা মন্ত্র পড়ে ডাইনি পরীকে ডাকে। এত দেখি খাসির মাংস নিয়ে হাজির। একে হাতছাড়া করলে চলবে না। এর কাছ থেকে আমি আমার সমস্ত কাজ হাসিল করে নেব। এই নাও ডাইনি পরী। এরপর ডাইনি পরী যে না খাসির মাংস খায়, সাথে সাথে তার অনেক ঝাল লেগে যায় আর সে ঝালে লাফাতে থাকে। ওরে বাবা রে, মরে গেলাম রে, জ্বলে গেল মুখ পেট সব যে জ্বলে গেল রে। এই বজ্জাত মেয়ে, আয়, এই নে তোর জাদুর কাঠি। আমি আর তোকে কাজের কথা বলবো না। ওরে বাবা রে, পালাই পালাই, নিজের জীবন আগে বাঁচাই। ওরে বাবা রে, কি ঝাল কি ঝাল। এরপর ডাইনি পরী জব্দ হয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর টুনি ও ঈগল গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। সত্যি টুনি মাসি, তুমি অনেক বুদ্ধিমতী মাসি। আমিও আজকে তোমার কাছে শিখলাম যে শক্তি না থাকলে বুদ্ধির জোরে জিততে হয়। আর আমি তোমাদের সোনার আপেল 2টো ফিরিয়ে দিতে চাই। এসো তোমরা আমার সাথে এসো। এরপর পরীকন্যা ঈগলের বাড়িতে চলে যায় আর তার জাদুর কাঠি দিয়ে জাদু করে ঈগলের আপেল গাছে 2টো সোনার আপেল ধরিয়ে দেয়, আর এরপর সেখান থেকে চলে যায়। এই নে টুনি, এটা তোর বুদ্ধির পুরস্কার, আর এভাবেই তুই তোর বুদ্ধি দিয়ে আমাদের সবার পাশে থাকিস। দেখলি তো বন্ধুরা, শক্তি না থাকলেও কিভাবে বুদ্ধিতে জিততে হয়। শক্তি নেই বলে ভয় পেয়ে পালিয়ে না গিয়ে নিজের বুদ্ধিকে কাজে লাগাতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই।